ঘন মেঘ আর সবুজ মাঠ দুটো একসাথে যে দেয়াল তৈরি করেছে তাকে ভেদ করে ছুটে চলেছে একটা রাস্তা। দুটো লেন, একটা যাচ্ছে সাউথ, একটা যাচ্ছে নর্থের দিকে। দেখেই বোঝা যায় এই শহরে খুব একটা মানুষের যাওয়া আসা নেই। রাস্তায় কোনো শোল্ডারও নেই, কোনো এক্সট্রা লেন চেঞ্জের জায়গাও নেই, মানে তার প্রয়োজনও নেই হয়তো। টেক্সাসের ইতিহাস পড়তে যেয়ে একটা ক্যারেক্টার আমার মনকে ভীষণ রকম দোলা দিয়েছে। আমি একদিনের জন্যেও ওই ক্যারেক্টারটা ভুলে থাকতে পারিনি, জানি না কেন। আমি যার কথা বলছি তার নাম নারুয়া, মানে কুড়িয়ে পাওয়া মেয়ে। আর নারুয়া এক সময় হয়ে ওঠেন কমাঞ্চিদের নেত্রী। নারুয়ার গল্পটা শুরু হয় 1827 সালে, তার জন্মের ঠিক পরপরই। 1833-এ সাইলাস পার্কার নামে এক ভদ্রলোক মুভ করেন টেক্সাসে, সাথে তার পরিবার, তার ওয়াইফ এবং তার 3 সন্তান। টেক্সাসে মুভ করার পর তার আরেকটা সন্তানের জন্ম হয়, টোটাল 4 জন, এবং সবচেয়ে বড় বাচ্চাটার নাম ছিল সিনথিয়া অ্যান পার্কার, যার বয়স ছিল মাত্র 6 বছর। ওয়েকোর কাছে গ্রোসবেক নামে একটা জায়গায় উনি সরকার থেকে কিছু জমি কেনেন এবং সেখানে একটা দুর্গ তৈরি করেন। দুর্গটার নাম হয় ফোর্ট পার্কার। তবে এই জায়গাটা মূলত ছিল কমাঞ্চিদের। এই কমাঞ্চিরা কোনোভাবেই ইউরোপিয়ান সেটেলারদের সহ্য করতে পারত না। ফোর্ট পার্কার দুর্গটা তৈরি হবার পরপরই কমাঞ্চিদের লোকজন চারপাশ থেকে ওদের গতিবিধি সবসময় খেয়াল রাখত। একদিন একটা সাধারণ দুপুর বেলায় সবাই যখন নিজেদের কাজে ব্যস্ত, ঠিক তখনই সবার অজান্তে দিনটি হয়ে পড়ে রক্তাক্ত, নির্মম। কমাঞ্চি ওরিয়ররা এই দিনটাতে আর দুটো লোকাল গোত্রের সাথে হাত মিলায় এবং এই ফোর্টটাকে আক্রমণ করে বসে। কমাঞ্চি, কিওয়া এবং কিচাই, এই 3টে গোত্রের ওরিয়ররা একসাথে আক্রমণ করে এই ফোর্ট থেকে 5 জন পুরুষ সদস্যকে মেরে ফেলে এবং আর 5 জনকে ওরা ধরে নিয়ে যায়। সেই 5 জনের মধ্যে যারা মারা গিয়েছিল তাদের একজন ছিল সিনথিয়ার বাবা, আর বাকি 5 জনকে উঠিয়ে নিয়ে যায়। তাদের মধ্যে একজন ছিল সিনথিয়ার অন্য এক ছোট ভাই, সিনথিয়া নিজে, এবং আর 3 জন ওই পরিবারের সদস্য। এই ঘটনার সময় সিনথিয়ার বয়স হয়েছিল 9 বছর। সিনথিয়া আর ওর ভাই ছাড়া বাকিদের টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছিল, তবে ওর ভাইকে 7 বছর রাখার পর যখন ছেড়ে দেয়, সে আর সভ্য জগতে বাস করতে চায়নি, এটা রিঅ্যাডপ্ট করতে পারেনি, তাকে ফিরে যেতে হয়েছে কমাঞ্চিদের কাছে। আর সিনথিয়া যে কোথায় ছিল কেউ জানতো না, সবাই ভেবে নিয়েছিল তাকে মেরে ফেলা হয়েছে। সিনথিয়ার মা তার সবচেয়ে ছোট ভাইকে নিয়ে সেদিন পালাতে পেরেছিল। পুরো টেক্সাসের কোনায় কোনায় এমন সব গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা সেই ফোর্টের ইনফরমেশন সেন্টার। প্রথম দেখেই মনে হয়েছিল এটা কোনো বাড়ি হবে হয়তো। বাইরে থেকে তেমন কোনো বড় সাইন ছিল না। তো আমি ঢুকতেই একজন ভদ্রমহিলা, ওনার নাম কনি, উনি এই মিউজিয়ামটা টেক কেয়ার করেন। উনি আমাকে দেখে
এমনভাবে হাসলেন যেন উনি আমাকে অনেক দিন ধরে চেনেন। তারপর মিউজিয়ামের খুঁটিনাটি বলতে শুরু করেন। পাশে একজন ভদ্রলোক বসেছিলেন, তো আমি ভাবছিলাম উনিও কোনো ভিজিটর হবেন আমার মতো, দেখতে অনেকটা কাউবয়ের মতো। কিন্তু পরে কনি পরিচয় করিয়ে দিলেন, ইনি হলেন কোয়ানা পার্কারের 6th জেনারেশন। ওনার নাম ডন। অনেকটা বোনাসের মতো, মানে কোয়ানা পার্কারের পরিবারের একজন সদস্যের সাথে পরিচয় হয়ে যাবে এখানে, এটা আমার জন্য সারপ্রাইজ ছিল। তা আমি ডনকে প্রশ্ন করলাম, আপনি কমাঞ্চিদের ভাষা জানেন? উনি বললেন না, উনি হেসে ফেললেন। কোয়ানা পার্কার ছিলেন একজন কমাঞ্চি লিডার। আর এই কোয়ানা পার্কারের হাত ধরে কমাঞ্চিরা একটু 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 করে ইংরেজদের বশ্যতা স্বীকার করতে শুরু করে। What's your name, sir? Don. Don, and you are third descendant? I'm sixth generation grandson. Sixth generation grandson of... My Comanche name is Copenhagen. Can you speak their language? No? Aho. Right. This one right here? Over here about the balloon. Oh, he created that lamp. I see. ফোর্টটা দেখতে হলে ইনফরমেশন সেন্টারের ভিতর দিয়ে তারপর যেতে হয়। আর ইনফরমেশন সেন্টারের ভিতরটা খুব চমৎকার করে সাজানো, সেই সময়কার একটা গ্রামের ডেমো, সেই সময়কার ছবি এবং আরও অনেক সার্টিফিকেট এটা সেটা দিয়ে সাজানো। এই সেই ছবি, নাড়ুয়ার ছবি। এখানে কিছু সেলাই মেশিন, এগুলো দিয়ে হয়তো সিনথিয়াকে জামা বানিয়ে দিয়েছিল ওর মা। সেদিন কি সেই তেমন কোনো জামা পরা ছিল সিনথিয়া? পেছনের এই দরজা দিয়ে যেতে হবে দুর্গের ভিতরে। সিকিউরিটির জন্য এটা চারপাশ থেকে ব্লক করা আছে,
যদিও এই দরজাটাই সেই সময় ছিল সামনের গেট, আর সেদিন কমাঞ্চিরা এই গেট দিয়েই ভিতরে ঢুকে যায়। এই সেই দুর্গ ফোর্ট পার্কার। এই জায়গাটা তেমনই আছে যেমন ছিল 1830-এ। আজকের মতো ঠিক তেমনই একটা দিন ছিল সেদিন। কি করছিল সিনথিয়া আর তার ছোট ভাই বোনগুলো? নিশ্চয়ই খুব মজা করছিল, খেলছিল। আমার মনটা হুট করে চলে গেল সেই 200 বছর আগের এই দিনটাতে। এটা সিনথিয়ার সেই বাসা যেখানে বড় হয়েছিল। সনে বানানো একটা মিডল ক্লাস হোয়াইট ফ্যামিলির বাসা, ঠিক এতটুকুই। আমার মনে হচ্ছে এটা খুব বেশি হলে 100 বর্গফুট হতে পারে, এর বেশি না। এটা ওপরটা, এটা ঠিক সেভাবেই আছে যেভাবে 150 বছর আগে ছিল এখানে। আর এই যে মাটি দিয়ে, আর মাটির মাঝখানে কাঠ দিয়ে ঘরগুলো করা। নিচে জায়গাটা একদমই মাটি, গ্রামের বাড়ি যেমন হয়। এখানে খুব সম্ভবত ওদের রান্নাঘরটার এমন কিছু ছিল। লেখা আছে এই কাঠের লকটা কাছেরই একটা চার্চ থেকে নেওয়া হয়েছে। আরেকটা ছোট ঘর। আচ্ছা, তখনও কি এখানে লাউ ছিল নাকি? ছিল হয়তো। ছোট্ট একটা জানলা এখানে। এই জিনিসগুলো যেমন ছিল তেমনই আছে। এই সেই ছোট্ট জানলাটা আমার হাতের চাইতে একটুখানি বড়। একটা বন্দুক, চামড়া দিয়ে বানানো কিছু জিনিস ঝুলিয়ে রাখার। এটাও মনে হচ্ছে স্কোয়াশ জাতীয় কিছু দিয়ে করা, চামচের মতো। এখানে খাবারের ব্যবস্থা সে সময়কার যেমন ছিল, চেয়ার ঝুলিয়ে রাখা।
উপরে মাচার মতো করে, সম্ভবত বাচ্চারা ঘুমোতো আর বাবা মা এখানে নিচে। এই যে খুব সিম্পল। এই বাসাটাই কিন্তু তখন এখানকার মিডল ক্লাস লোকজনদের বাসা, আর গরিব না। এটাও সেরকমই একটা বাসা, বাট এখানকার অথরিটি সুন্দর করে এখানে একটা বাথরুম বানিয়ে নিয়েছে ভিতর থেকে, বাট বাইরে থেকে ঘরগুলো ঠিক সেরকমই আছে। এটা খুব ইন্টারেস্টিং। এখানে উপরে উঠে ওই যে একটুখানি কাটা ওই জায়গাটা দিয়ে ওরা দেখতো আশেপাশে সবকিছু। বাইরের এই জায়গাটাতে এলেই সেদিনের অ্যাটাকের কথাটা খুব বেশি মনে পড়ে। মনে হয় এখনো শুনতে পাচ্ছি বাচ্চাদের দৌড়াদৌড়ি, খেলা, মার, বাচ্চাদের কথা। আর ঠিক সব কিছুর মাঝে হুট করেই দিনটা বদলে যাওয়া, অতর্কিত একটা হামলা, আর সে দিনটা পৃথিবীর জন্য একটা ইতিহাস হয়ে থাকলো।
বেশি পুরনো মনে হচ্ছে না, এটি সম্ভবত এর পরে কোনো এক সময় বানানো হয়েছিল। ওই যে ছোট ছোট হোল দেখা যাচ্ছে, এগুলোই তাদের রুমের জানালা ছিল। এই যে এখানে সে একই ব্যবস্থা, এখান দিয়ে উঠে বাইরের জগৎটাকে দেখার ব্যবস্থা। এটা তার বাসা। পিছন দিয়ে একটা সিঁড়ির মতো আছে, সেখান দিয়ে পিছন দিয়ে ওঠার ব্যবস্থা। এখানে একটুখানি বড় একটা জানলা আছে। সে 100-150 বছর আগে মানুষ ঠিক এভাবেই বসবাস করত। টেক্সাস না, আমার মনে হয় সারা পৃথিবীতেই এভাবে থাকতো। বাচ্চা বন্দুক, পুরনো কাঠের যে গন্ধ, সে গন্ধটা বলছে এই বাসাটা সত্যি পুরনো, এখানে ফেক কিছু নেই। হয়তো রেস্টোরেশন হয়েছে বেশ কয়েকবার। আর এই হলো ওদের পুরো বাড়ি। এখানে আরেকটা ছোট্ট কুটির। একটা আয়না আছে। বাহ, এটা তো আরেকটা লাউ। এই যে একটা লাউ। আঠারোশো 36-এ
সেই দিনটি যেদিন সিনথিয়াকে ধরে নিয়ে যায় এবং অনেকগুলো মানুষকে মেরে ফেলে। তারপর থেকে কমাঞ্চিদের সাথে টেক্সাস রেঞ্জার্স এবং সেটেলারদের সম্পর্কটা একদম পড়ে যায়। টেক্সাস রেঞ্জার্স এবং টেক্সাসের গভর্নর তাদের সব চেষ্টা করে কমাঞ্চিদেরকে টেক্সাস থেকে বের করে দেওয়ার। একের পর এক যুদ্ধ হতে থাকে, কমাঞ্চিরা একটু একটু করে হারতে থাকে। কিন্তু ছোট্ট সেই মেয়েটা সিনথিয়া, তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। সিনথিয়ার একজন আঙ্কেল তখন টেক্সাস রেঞ্জার্সেই ছিলেন, যিনি একদিনের জন্যও হাল ছাড়েনি সিনথিয়াকে খুঁজতে। 1860 এর শেষ দিকে ডিসেম্বরে টেক্সাস রেঞ্জার্সদের সাথে কমাঞ্চিদের অন্য একটা যুদ্ধ বাধে, যেখানে টেক্সাস রেঞ্জার্স একটা মেয়েকে খুঁজে পায়, যার চেহারাটা ছিল অনেক ফর্সা, ইংলিশ বলতে পারে না এবং চোখটা নীল, যেটা ব্লু আইড হোয়াইটরা। ওর চাচা মেয়েটাকে কিছু জিজ্ঞেস করলে মেয়েটা খুব ভাঙা ইংলিশে শুধু নামটা বলে, সিনথিয়া অ্যান পার্কার। ওর চাচার সাথে সাথেই চিনে ফেলে এটা ওনার সেই ভাইয়ের মেয়েটা, যে হারিয়ে গিয়েছিল অনেক আগে। কমাঞ্চিদের সেই মেয়ে নারুয়াই ছিল সিনথিয়া অ্যান পার্কার। সিনথিয়াকে ওরা ধরে নিয়ে ওদের নিজেদের বাচ্চার মতো করেই বড় করে। সিনথিয়া একটু একটু করে তার নিজের সব কিছু ভুলে যায়। সে যে একসময় হোয়াইট একটা বাচ্চা ছিল, এটাই সে ভুলে যায়। নেটিভ আমেরিকানদের কালচারে বড় হতে থাকে এবং একসময় নেটিভ আমেরিকান একটা লিডারকে উনি বিয়ে করেন। টেক্সাস রেঞ্জার্স যেদিন সিনথিয়াকে আবার খুঁজে পায়, সেদিন সাথে তার মেয়েটা ছিল। মেয়েটা বোধহয় তার ছেলে মেয়েদের মধ্যে সবচেয়ে ছোট। মেয়েটার নাম ছিল টপসানা, এর মানে হচ্ছে প্রেরি ফ্লাওয়ার। আর ওর যে বড় ছেলেটা কোয়ানা পার্কার, সে ছিল না, সে বাবার সাথে ছিল কোথাও। আর মেজো ছেলেটা, মানে মেজো বাচ্চাটা পিকোস, ওরা দুজন কেউই মায়ের সাথে ছিল না, শুধু ছোট বাচ্চাটা ছিল। তো তাকে সহ টেক্সাস রেঞ্জার্স খুঁজে নিয়ে আসে। যদিও তার আঙ্কেল তাকে খুঁজে নিয়ে আসে, কিন্তু আমার একটা শব্দ শুনতে একদম ভালো লাগেনি। সেটা ছিল রিক্যাপচার। মানে সাধারণত আমরা জঙ্গলি জানোয়ারদের বোঝাই যে ক্যাপচার করা হয়েছে। একটা মানুষকে রিক্যাপচার কেন করবে? তাকে হয়তো রিইউনাইট করতে পারে, রিক্যাপচার কেন হবে, তাই না? সিনথিয়া যখন নারোয়া হিসেবে ছিলেন তখন সেখানে 24 বছর থাকেন এবং তিনি বিয়ে করেন কমাঞ্চি চিফ পিতা নকোনাকে। সিনথিয়াকে যে জায়গায় পাওয়া যায় সেদিন, সেখানে চিফ পিতা নকোনা ছিলেন না, উনি যুদ্ধরত ছিলেন। আর তাদের দুজনের ইচ্ছের বিরুদ্ধেই তাদের বিচ্ছেদ হয়ে যায় চিরতরে। এই জায়গাটাতে আমার ভীষণ হার্ট টাচ করেছে। এই একটা জায়গায় আমি কমাঞ্চিদের অনেক বেশি সম্মান দিচ্ছি, কারণ একটা মেয়েকে ওরা তুলে নিয়ে যায়, যার ওখানে বেঁচে থাকারই কথা না। তাকে হয়তো ওরা মেরে ফেলতে পারতো, মেয়েটার ভয়াবহ অবস্থা হতে পারতো, কিন্তু মেয়েটাকে ওই জঙ্গলিগুলোই তার মনের ভ্যালিউ দিয়ে তাকে বড় করেছে, তাদের মতো করে বড় করেছে। সে কুড়নি হলেও তাকে একজন চিপের সাথে বিয়ে দেয় এবং দলনেত্রী করে নেয়। শুধু তাই না, কমাঞ্চির চিপ পিকোনা তাকে এত বেশি ভালোবাসতো যে উনি তার ওয়াইফকে হারিয়ে তারপর উনি মারা যান। হ্যাঁ, উনি আর পৃথিবীটা চাননি। আর অন্যদিকে সিনথিয়া যখন তার জন্ম পরিবারের কাছে আসে, তখন
উনি কোনোভাবেই ভালো ছিলেন না। উনি অনেকবার পালানোর চেষ্টা করেছিলেন, উনি অনেকবার তার হাজব্যান্ডের খবর নিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই যখন কমিউনিকেট করতে পারছিলেন না তখন উনি খাওয়া দাওয়া বন্ধ করে দেন। উনি কোনোভাবেই ফুড নিতেন না। বিশেষ করে টপসানা যখন মারা যায় তারপর থেকে উনি আরও বেশি একা হয়ে পড়েন। টপসানা মারা যায় যখন তার বয়স ছিল 10, নিউমোনিয়াতে মারা পড়ে। নারুয়া তার পরিবারের সবাইকে হারিয়ে সাব স্টারভেশনে যেয়ে মৃত্যুবরণ করেন। When you were coming through the door, I recognized you as Native American. I'm so happy. I feel honored. Great. You should, Thank you. because your people were the original people. Have you done any DNA testing? Nice meeting you too. Did you sign our guest book? No, yeah, let me sign. আমি দেখতে অনেকটা নেটিভ আমেরিকানদের মতো, তাই আমেরিকানরা আমাকে শুরু থেকেই অনেক যত্নে আমার সাথে কথা বলতো। ওরা বিশ্বাসই করতে চায় না আমি নেটিভ আমেরিকান নই। দুশো বছর আগে কমাঞ্চিরা বন্য ছিল হয়তো, কিন্তু প্রেম ভালোবাসাটা নির্মলই ছিল। নারুয়া তার যোগ্য সম্মান পেয়েছিল কমাঞ্চিদের কাছে।